আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই সভায় যোগদান করেছে। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই। আপনারা হয়তো আসতে দিচ্ছেন বলেই তো আসছে, যারা আসছে তারা তো আপনাদের কেউ স্ত্রী, কেউ বোন, কেউ ভাবি, আপনারা সুযোগ দিচ্ছেন এই জন্য আসছে। আমার রুমা হামিদের একটা কথা খুব মনে লাগছে, একটা কথা বলেছে, এই বিশ্ব ভ্রমণে যা কিছু কল্যাণকর তার অর্ধেক করেছেন নারী, অর্ধেক করেছেন নারী। এই পৃথিবীটা কিন্তু সৃষ্টি হচ্ছে অনেক কৌশলে। পৃথিবীতে একটু সামনে থেকে সব আপনারা জানেন, পুরুষের পাশাপাশি যদি নারীরা যদি না থাকে তাহলে সংসার হয়। সংসার গঠন হয় কাকে নিয়ে? স্বামী স্ত্রীকে নিয়ে। স্বামী হলো পুরুষ, স্ত্রী হলো নারী। মহানগর থেকে আমাদের মাঝে পৌঁছেছেন মহানগর পুরসভা বিএনপির যুগ্ম নিরুম বাহিনীর নেতৃত্বে। সবাই আসে, একটু বসেন, কথা শোনায়, একটু বসেন, কষ্ট করে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, একটু কথাগুলি শুনলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, হযরত আদম ছিলেন একা। তখন আল্লাহ দেখলেন, যদি আমি হযরত আদমের সাথে একজন তার সাথী, একজন সঙ্গী সৃষ্টি না করি, তাতে দুনিয়া তো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আল্লাহ কি কত চিন্তা করে, আল্লাহর চিন্তা, আল্লাহর যে কৌশল, এই কৌশলকে আমরা মানুষে জানি। আল্লাহ কি করলেন? এই আদমের সঙ্গী করে হাওয়াকে সৃষ্টি করলেন, এই দুজনের মিলন করে দিলেন, স্বামী স্ত্রী হিসাবে তারা সংসার করলেন, সন্তান জন্ম দিলেন, যার জন্য আজকে আমরা পৃথিবীতে আসবে। কি ঠিক না? এই হযরত আদম একা থাকতো, বিবি হাওয়া তার সাথে না থাকতো, তাহলে আমাদের কি পূর্বপুরুষের জন্ম হইতো? আমাদের জন্ম হইতো? আদম একাই থাকতো, আমরা পৃথিবীতে থাকতাম না। আল্লাহ কোথায় রাখতো সেটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। আজকের যে যারা নারী, এরা কিন্তু অর্ধেক। এই বিশ্বে যা কিছু করেছে, এই বিশ্বের যত উন্নয়ন বলেন, যত কর্মকাণ্ড করেন, যত যাই কিছু ভালো কাজ করেন, সবকিছু অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে দল। পুরুষ এবং স্ত্রী দুইজনের মিলনেই একটা সূত্র সন্তান। আপনি দেখেন, যেই সংসারের পুরুষ ভালো, স্ত্রী ভালো না, সেই সংসারের উন্নতি হয় না। যে সংসারের স্ত্রী ভালো, পুরুষ ভালো না, সেই সংসারের উন্নতি হয় না। যে সংসারের স্ত্রী পুত্র, স্ত্রী, স্বামী স্ত্রী দুইজনেই বেশ ভালো মনের মানুষ, এক মনে কাজ করে, একসাথে ভাবে, সেই সংসারটাই উন্নতি হয়। আর যে সংসারে ঝগড়া বিবাদ থাকে, সেই সংসারের উন্নতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। কিনা সত্য না মিথ্যা? আর নারী কি অসুবিধা? আমার জানা মতে তো অনেক নারীরা এই পৃথিবী চালায়। যেমন গোল্ডে মায়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন গোল্ডে মায়া, সে তো মহিলা, সে তো ইসরায়েল চালাইছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন বন্দর নায়ক, সে তো শ্রীলঙ্কা চালাইছে। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, সে নারী না পুরুষ? সে কি তার চালায় নাই? ভারত চালায় নাই? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, চালাইছে না? আমাদের দুর্ভাগ্য, শেখ হাসিনা বাপের নামে অনেক কিছু করছে, কিন্তু আমাদের জন্য সে কিছু করে। আজকে অনেক কথা বলছে, কিছু কথা বলছে, তার মনের আক্ষেপ থেকে বলছে। আমি স্পষ্ট ভাবে বলি, আমরা কোনো পুলিশ দিয়া কাউরে ধরাই না। আমি স্পষ্ট ভাবে বলছি প্রশাসনকে, আমি কারোর নাম লিখে না, আমরা কারোর অন্যায় না। আপনারা দেখেন, যারা যারা অন্যায় করছে, যারা লুটপাট করছে, যারা মানুষকে কষ্ট দিচ্ছে, তারা পালাইছে। কি পালাইছে না? আপনারা কেউ কেউ আওয়ামী লীগ করছেন না, ভোট দিচ্ছেন না, আপনারা কি পালাইছে? কেন পালেন না?
আপনাদের মনোবল আছে যে আপনার কোনো অন্যায় করেন। পালাইছে কারা? যারা অন্যায়কারী, লুণ্ঠনকারী, দস্যু, যারা মানুষের ক্ষতি করছে, যারা লুটপাট করে এই দেশের টাকা বিদেশে পাচার করছে, তারা পালাইছে। সাধারণ মানুষ তো পায়। আমি স্পষ্টভাবে প্রশাসনকে বলছি যে যারা পালাইছে তারাই হলো খারাপ, আর যারা পালায় নাই তারা ভালো। তাদের বড় আছে, তারা অন্যায় করে নাই, তারা চুরি ডাকাতি করে নাই, তারা লুণ্ঠন করে নাই, তারা কোনো অন্যায় করে নাই। এই জন্য আমি যে কথা কিছু বলছে আমি স্পষ্টভাবে বলতে চাই, সুস্পষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা, আমি আজ থেকে বলবো প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো একটা লোক যেন গ্রেফতার না হয়। আমি আমার সহসভাপতি, আমি অনেক সময় ব্যস্ত থাকি অনেক কাজে, আমি সহসভাপতি কাজব দায়িত্ব দিলাম, অনুরোধ করলাম তুমি প্রশাসনের প্রত্যেকটা লোককে আমার এই মেসেজটা দিয়ে দিবে যে অন্যায় ছাড়া, কোনো স্পেসিফিক কোনো মামলা ছাড়া, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে যেন গ্রেফতার করে না হয়। আরো দুটো কথা, এই কত টাকা যে লুণ্ঠন হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। আওয়ামী লীগ যা করছে, লুণ্ঠন করছে তো করছে, সোনালী ব্যাংকটা খেয়ে দিছে, হলমার্ক খেয়ে দিছে, ডেস্টিনি খেয়ে দিছে, প্রত্যেকটা বরিশাল 4,000 কোটি টাকা নিয়ে গেছে সোনালী ব্যাংক থেকে। শেখ হাসিনার কাজের বুয়া, তার কাছে পয়সা কত টাকা? 400 কোটি টাকা। চিন্তা করে, আপনার বাড়ির চাকরে, আপনার বাড়ির কাজের মেয়ে, সে যদি 4,000 কোটি টাকা, 400 কোটি টাকা চুরি করে, তিনি সেই মালিকের কাজ করছে, সে মালিক কত করছে? আমি এই জন্য দুঃখী, আমি দুঃখ একটাই, কেন আপনার টাকাগুলি কেন পাচার করলেন? কেন পাচার করলেন? এই টাকাগুলি কেন সিঙ্গাপুর নিলেন, কেন মালয়েশিয়া নিলেন, কেন অস্ট্রেলিয়া নিলেন? এই দেশের টাকাটা এই দেশেই রাখতেন। এই দেশের টাকা এই দেশে রেখা যদি কলকারখানা করতেন, আজকে আমাদের সুতা আনতে হইতো না বিদেশ থেকে, আমাদের কাপড় আনতে হইতো না, আমরা সবকিছু আমাদের বিদেশ থেকে আনতে হয়। আপনারা কেন স্পিরিট করবেন না? শত শত পাটের কল বন্ধ হয়ে গেছে, আজকে আমাদের পাট কৃষকরা পাট চাষ ছেড়ে দিচ্ছে। আপনারা কেন টাকা করি এই কৃষি ক্ষেত্রে কেন আপনারা বিনিয়োগ করলেন না? আপনারা টাকাটা দিয়ে গেলেন বিদেশে, বেগম করা করলেন, আপনারা হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা আপনারা চুরি করলেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যারা ভালো মানুষ, আপনারা ভালো থাকবেন। আপনারা আপনাদের ভাবে বিলাসপুর গেছিলাম, আপনারা জানেন যে বিলাসপুর অনেক গোলমাল ছিল। ওখানকার চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী, ওখানকার আরেকজন নেতা দলিল বাবু, এই দুজনের নেতৃত্বে অনেক ক্ষতি হয়েছে বিলাসপুরে। বিলাসপুরের কৃষি কাজ করতে পারে না কৃষকরা, মাঠে যাইতে পারে না পুলিশের ভয়ে, ছেলেমেয়েরা যাইতে পারে না স্কুলে, মাদ্রাসায় যেতে পারে না, শিক্ষকরা পর্যন্ত পড়ায় থাকে। সেখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের প্রধান শিক্ষক পর্যন্ত পড়াবে। আমি গিয়েছিলাম সেখানে বিলাসপুর, সেখানে জলিল মাদ্দারের বাড়িতে গেছি, কুদ্দুস বাবারের বাড়িতে গেছি, এবং সেখানে আমাদের নেতাদের দায়িত্ব দিচ্ছি যে তোমরা এদেরকে একটা মীমাংসার চেষ্টা করো। সেখানে লোকেরা আমাদের বলছে যে এমপি সাহেব আপনি আসছে, আমাদের তৈরি ব্যবসা করে নাই। যারা এমপি ছিল, যারা নেতা ছিল, আমাদের মধ্যে আর বিভেদ বাড়াই দিচ্ছে, সামান্য জিনিস দিয়া পয়সা মীমাংসা না করে আমাদের পারস্পরিক সংঘর্ষ সৃষ্টি করতে। আমি দায়িত্ব দিচ্ছি, বলছি যে ইনশাআল্লাহ আমি আপনাদের মীমাংসা করবো। পরিবেশ পরিস্থিতি ভালো হচ্ছে, দুইজনের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হয়েছে। আপনারাও জানেন এখন তারা অনেকটা বিয়ের মধ্যে বাকি যেটুকু আছে মামলা মকদ্দমা বা অন্য কিছু, সেটা আমি ইনশাআল্লাহ নিজ দায়িত্বের প্রশাসনিক ভাবে আমি তাদেরকে সহযোগিতা সেগুলো আমি নিশ্চয় করব। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বহু তালবাড় হচ্ছে। এই সরকার এবং কয়েকটা রাজনৈতিক দল যারা নির্বাচনে গেলে 10টা আসনও পাবে না, তারা আজকে এই নির্বাচন নিয়ে খেলা খেলছে। তার বলে পিয়ার চাই। আরে ভাই পিয়ার কি? পিয়ার বোঝেন আপনারা? পিয়ার বোঝেন? আপনারা কি কেউ পিয়ার বোঝেন?
পিয়ার নির্বাচন হবে। এই পিয়ারে দলকে ভোট দিবেন, কোন নেতাকে ভোট দিবেন না, ভোট দিবেন দলকে। যে দল ভালো মনে দলকে ভোট দিবেন। আজকে শরীয়তপুরের আজকে ধরেন যে নির্বাচন হয়েছে, আমরা নির্বাচন করছি, আমার সাথে আপনার দারেশ সাহেব, আপনাদের প্রিয় ভদ্র, অত্যন্ত ভালো মানুষ। দারেশ মোক্তার সাহেব অত্যন্ত ভালো নর্ম ভদ্র একজন মানুষ ছিলেন। কার ক্ষতি করে, কার ক্ষতি করে নাই, তার সাথে আমি নির্বাচন করছি। সে ফেল করছে, আমি পাস করছি। আমি মজিবুর মাস্টারের সঙ্গে ফেল ইলেকশন করছি, আমি পাস করছি, সে ফেল করছে। আপনারা কারে দেখছেন? আপনারা আমাকে দেখছেন, মজিবুর মাস্টারে দেখছেন, তাদের সামনে দেখছেন, আমার দেখছেন। আমারও ভালো লাগছে, আমারও ভোট দিচ্ছে। যার সামনে যারে ভালো লাগছে তারে ভোট দিচ্ছে। হেমায়তুল্লাহ আলম করে ভালো লাগছে, তারে ভোট দিচ্ছে। এখন হবে কি, আপনারা ভোট দিবেন পিয়ার, কোনো প্রার্থী থাকবে না। এই পিয়ারে আপনি ভোট দিবেন, হয়তো মনে করলেন, আপনারা হয়তো আশা করছেন যে আপনারা বানাবেন আমারে, কিন্তু দেখা গেল থেকে ভোলার থেকে, ভোলার থেকে যাকে আপনারা চেনেন না, জানেন না, শোনেন না, তার সম্পর্ক কিছু জানেন না, সেই ভোলার থেকে হইল। এই হলো পিয়ার পদ্ধতি। দলকে ভোট দাও, মাত্র ভোট দাও। ভোট দেওয়ার পরে তারা ওই ভোট হিসাবে কারে কারে এমপি বানাবে, সেটা আপনাদের জনগণের ভোটে না। তারা মানে ওইখানে বসা টাকার বিনিময় হতে পারে, স্বার্থের বিনিময় হতে পারে, সেটা হবে। কিন্তু তারা জানে যে জনগণ যদি ভোট দেয়, জনগণ মাত্রও দেখবে, প্রার্থীও দেখবে। যদি মাত্র দেখে ভোট দেয়, তাহলে 300 আসনে নৌকা বাস করতো। 300 আসনে তো নৌকা নমিনেশন দেয়, 300 আসনেই তো ধানের শীষ পাস করতো, ধানের শীষও তো 300 দেয়। আর আমাদের ওই যে একদল আছে পাখা বাকরা, আর দুনিয়ার ফ্যামিলি নির্বাচন না করে একলাই করে, করিয়া ভোট পায় না, একটা আসন পায় না। ওই যে আমাদের শর্মারাই, তাকে তো পাখা বাকরা, একটা ভোট পায়। আর প্রসি তারা নির্বাচন করে কি যা কি পার্টি, জাগার পার্টি। দেখবেন যখন গরু খায় আর প্রসি, লক্ষ লক্ষ লোক জায়গা গরু খায়। ভোটের সময় কয়টা পায়? কোনো সেন্টারে 5টা, কোনো সেন্টারে 10। জনগণ ওই গরুও খাইতে চায় না, ছাগল খাইতে চায় না, তারা ব্যক্তি ছিল। তারা ব্যক্তি দেখে ভোট দেয়। 5 জন দাঁড়াবে, 6 জন দাঁড়াবে, তাদের মধ্যে যিনি জনগণ পছন্দ করবে তাকেই জনগণ ভোট দিবে, তাকেই ভোট দিবে। আমি তো নতুন আসি নাই, আমি তো নতুন আসি নাই। 1979 সালে, আজ থেকে 46 বছর আগে, 47 বছর আগে আমি দাঁড়াইছি। তখন জিয়াউর রহমানের প্রথম নির্বাচনে আমাদের দানেশ সাহেবের বাধা ছিল নৌকা, আমার রাস্তা ছিল দানেশ। আপনারা আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন, আমি এমপি হয়েছি, দানেশ মোক্তার সঙ্গে হইতে পারি নাই। আবার এরপরে হেমায়তুল্লাহ আলম দাঁড়াইছে, সে তো দানেশ নিয়ে দাঁড়ায় না, সে তো নৌকা নিয়ে দাঁড়ায় নাই, ঘড়ি ছিল তার বাকরা। আপনারা ঘড়িতে ভোট দিচ্ছেন না? পরে শিক্ষার সঙ্গে ছিল নৌকা, হেমায়তুল্লাহ আলম ছিল ঘড়ি। আপনারা নৌকায় ভোট দেন নাই, আপনারা ঘড়িতে ভোট দিচ্ছেন। এইবার তো নৌকা থাকবে না, এবার নৌকা বাকরাই থাকবে না, মেলাটা করে নৌকা বাকরা থাকবে না, নৌকার করে প্রার্থী থাকবে না। আপনাদের ভোট তো দিবেন। কি আওয়ামী লীগ করছে, কি বিএনপি করছে, কে জাতীয় পার্টি করছে, কেউ কি ভোট দেওয়া বন্ধ রাখা যাবে? তাহলে আপনারা সবাই ভোট দিবেন না? ভোট দিবেন। ভোট দিলে তো আপনারা চিন্তা করবেন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো ভোট দেওয়া যাবে না। আওয়ামী লীগ ভোট দেন, এরপরে আসে পয়সা দাও। এই দলের মধ্যে কে ভালো, তাকে তো আপনারা ভোট দিবে নাকি? তাকে তো ভোট দিবে। আমাদের যে তারা বলছে, তার সব সম্বন্ধে কি বলবে? এই দেশটা স্বাধীন করছে জিয়াউর রহমান, এই দেশটা স্বাধীন করছে জিয়াউর রহমান। 1969 নির্বাচনে এই দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিল। সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ। পাকিস্তান সরকার সেই নির্বাচন মাইনে নেয় নাই। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানায় নাই। এই একটা কারণে পাকিস্তানকে আমরা সালাম দিয়ে চলে আসছি। তোমরা যেহেতু আমাদের ভোটের সম্মান দাও নাই, শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানাও নাই,
আমরা এই জন্য সালাম দিয়ে চলে আসছি। আমরা কি করছি? সেই পাকিস্তানের বিরুদ্ধে করছি, আমরা মুক্তিযুদ্ধ করছি। আমরা মুক্তিযুদ্ধ করছি। শেখ মুজিবুর রহমান সাহেব গ্রেফতার হয়ে পাকিস্তানে ছিল। এই মুক্তিযোদ্ধারা আমরা যদি দেশ স্বাধীন না করতে পারতাম, তাহলে শেখ মুজিব কি পাকিস্তান থেকে আসতে পারতো? তার ফাঁসি হতো, আমরা সত্যি না। তাদের খবর বানাইছে, আবার ফাঁসি কষ্ট বানাইছে, খবর বানাইছে। ঠিকই, আমরা যদি দেশটাকে স্বাধীন না করতাম, অবশ্যই শেখ মুজিবের ফাঁসি হইতো ওই পাকিস্তানের মাটিতেই। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতো, আর কোনদিন বাংলাদেশে আসতে পারতো। আরে ভাই, দেশ স্বাধীন হয়েছে, আপনারা সবচেয়ে বেশি লাভ করেছে। এই দেশ স্বাধীন না হলে আওয়ামী লীগের কোন চিহ্ন থাকতো না। জামাতে ইসলামরা যেভাবে আওয়ামী লীগ সরকার বাতিল করছে, নিষিদ্ধ করছে, এই আওয়ামী লীগ পাকিস্তান আমল থাকলে, পাকিস্তানিরা সরকার থাকলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগের নাম করার কোনো লোক থাকতো না। আমরা দেশ স্বাধীন করছি বিধায়ী আজকে আপনারা আওয়ামী লীগ করছেন, দেশ চালাচ্ছেন। এখনো আপনারা এ চাচ্ছেন, এখনো আপনারা হয়তো ক্ষমতায় নাই, কিন্তু আপনারা কিছু পালাচ্ছেন। দেখেন কি নিষ্ঠুর শেখ হাসিনা। আপনারা যারা অনেকে যারা নৌকায় ভোট দিচ্ছে, যারা আওয়ামী লীগের জন্য অনেকে কষ্ট করছে, কিন্তু সে যখন পালাইছে একটু বইও যায়, একটু বোঝা গেছে। সে নিচে কারে, সে নিচে তার পরিবারের লোক, সে নিচে কারে, তার রেহেদারে, রেহেদার ভাসুর তারেক সিদ্দিকী এবং সেই হেলিকপ্টারে করে দিয়েছে। একটা কথা আপনাদেরকে বলছে, একটা কথা বলে দিলে যে তোরা পালা। এখন কি করে সে ভারত থেকে উস্কানি দেয়, যে সরকারে এখন উস্কানি দেয়, মার ফেরো তারা, মার ফেরো জনগণ, মারকে হেরাতেও সন্তানটা ফেরো না, হেরানো সব কাছে পুষ্টিকা তুলে না। এই ভুল আর করেন না। আমি স্পষ্টভাবে বললাম, আপনাদের আমরা কেউ নিরাপত্তা বিধান করবো। আমরা আপনাদের অ্যারেস্ট করলে আমি অনেকে অ্যারেস্ট করতে পারতাম, অনেকে জানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কোনো এই কাজ করি না। এটা অন্যায়, এটা অন্যায়। প্রশাসন দেখবে, তারা বিচার করবে, তারা কাজে জেলে দিবে, কাজে অ্যারেস্ট করবে, তারা দিবে। আমি স্পষ্টভাবে বলি, আমি কাউকে গ্রেফতার করতে পারি না, আমার নেতা কর্মীরাও কাউকে গ্রেফতার করতে পারি না। কেন বলবে? কিভাবে গ্রেফতার করে? গ্রেফতার করে লাভ হবে, সে জেলে থাকবে, কিন্তু সে কি খুশি হবে? সে আমাদের বেজার হবে। আমি এই জন্য বলছি, এই কথা বলে আমি আর এই আপনাদের সবাই নষ্ট করতে চাই না। আমি বিশেষ করে আমার বেশি কিছু বলবো না। আজকে আমি ধন্যবাদ জানাই কাজী নজরুল, আমি ধন্যবাদ জানাই মিলন খান, যাদের প্রচেষ্টা, যাদের আহ্বানে আজকের এই সভাটা হয়েছে। ধন্যবাদ।